নমস্কার, কমলেশ চৌধুরী বলছি। নয়া দিগন্তের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এপিসোডে স্বাগত। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আমরা সবাই জানি 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত্রে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের সঙ্গে ভারতবর্ষের প্রধান রাজনৈতিক দল কংগ্রেস দলের একটি চুক্তি হয়েছিল এবং ভারতীয় স্বাধীনতা আইন এই নামে সেটি প্রচলিত। সেখানে তখন থেকেই জনগণ অনেকেই এটাকে চুক্তির স্বাধীনতা বলে উল্লেখ করে থাকেন। ভারতবর্ষের বহু মানুষ এখনো মনে করেন যে এই স্বাধীনতা আমাদের যারা সংগ্রাম করেছিলেন স্বাধীনতার জন্য, জীবন বিসর্জন করেছিলেন, আত্মত্যাগ করেছিলেন, তাদের সেই স্বপ্নের স্বাধীনতা নয়। এই স্বাধীনতা চুক্তির স্বাধীনতা এবং সেই চুক্তির সারবস্তু হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, ব্রিটিশ কমনওয়েলথের অধীনে একটি প্রজারাষ্ট্র হিসাবে স্বীকৃতি। আমরা আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে স্বাধীনতার প্রতারণা। অর্থাৎ স্বাধীনতার নামে ভারতীয় জনগণের সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি আজকের আলোচনার বিষয়বস্তু। 1947 সালের 14ই আগস্টের মধ্যরাত্রি পেরোনোর পর ক্ষমতা হস্তান্তরের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে শর্ত ছিল যে 2099 সাল পর্যন্ত এই চুক্তির দলিলপত্র প্রকাশ করা যাবে না। দুঃখিত, 1999 সাল পর্যন্ত এই চুক্তির দলিলপত্র প্রকাশ করা যাবে না। কিন্তু চুক্তির বয়ান যতই গোপন রাখা হোক না কেন, চুক্তিবদ্ধ স্বাধীনতার পিছনে ফেলে আসা ইতিহাসকে গোপন রাখা সম্ভব হয়নি। তৎকালীন ও পরবর্তীকালীন বস্তুনিষ্ঠ ঐতিহাসিক ও গবেষকরা অনেক তথ্য ও সত্য ইতিহাসের কবর খুঁড়ে বার করে ফেলেছেন। সমস্যা হলো, এদেশের জনসংখ্যার অর্ধেক এখনো হয় নিরক্ষর, নয় বিদ্যালয়ের গণ্ডিও পেরোননি। সুতরাং অনেক সত্য ও তথ্য উচ্চশিক্ষিতদের জানা থাকলেও তাদের মধ্যে অতি অল্প অংশই ব্যাপক জনসাধারণকে তা জানানোর তাগিদ অনুভব করেন না বা উদ্যোগ নেন না। অন্যদিকে এইসব ঐতিহাসিক সত্য ও তথ্য যেহেতু শাসক শ্রেণীর কাছে অস্বস্তিকর, তাই সবসময় তাদের চেষ্টা থাকে এইসব পুস্তক যেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ঢুকে পড়তে না পারে, সেখানে যেন তাদের শেখানো তোতাবুলি আওড়ানো হয়। আসলে সত্য যতই নিষ্ঠুর ও তিক্ত হোক না কেন, দেশের প্রতিটি মানুষের কাছে তা পৌঁছে দেওয়া দরকার। দেশের অগণিত জনসাধারণকে বোকা বানাবার চিরাচরিত কারসাজিটাকে জোরালোভাবে আঘাত করা দরকার। ইতিহাসের দিকে যাব আমরা। মুঘল বাদশাহ জাহাঙ্গীরের কাছ থেকে বাণিজ্যের ফরমান ও কুঠি বানানোর অনুমতি আদায়ের পর ইংরেজ বানিয়ার দল পলাশির যুদ্ধ পর্যন্ত সময় নিয়েছিল
অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ক্ষমতা প্রদর্শন করতে। পলাশির যুদ্ধে সিরাজকে পরাস্ত করতেও হয়তো ক্লাইভরা সমর্থ হতো না যদি তারা বাংলার মির্জাফর, অমিচাঁদ, জগৎ শেঠদের মদত না পেত। 1757 থেকে 1857 এই 100 বছরের মধ্যে ব্রিটিশ শক্তি ভারতে যথেষ্ট ক্ষমতা কায়েম করতে পেরেছিল। কিন্তু 1857 মহাবিদ্রোহ তথা প্রথম স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশ রাজশক্তিকে টের পাইয়ে দিয়েছিল যে স্বাধীনতা অর্জনের জন্য ভারতের জনগণ কত দূর যেতে পারে। শুধু তাই নয়, ভারতে ব্রিটিশ শাসনের ভিত টলিয়ে দেওয়ার জন্য প্রকৃত শক্তি হিসেবে কাজ করেছিল শত শত কৃষক বিদ্রোহ। এছাড়া প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 শুরুর আগে থেকে 1947 সাল পর্যন্ত শিক্ষিত মধ্যবিত্ত যুব সমাজের একটি বড় অংশের বিপ্লবী সশস্ত্র সংগ্রামও ব্রিটিশ সাম্রাজ্যবাদকে নাস্তানাবুদ করে ছেড়েছিল। 1857 মহাবিদ্রোহের পরবর্তী 25 বছরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও তার দেশীয় সহযোগী রাজা, মহারাজা ও ভূস্বামী জমিদার শ্রেণীর বিরুদ্ধে বিরাট বিরাট কৃষক বিদ্রোহের ঢেউ ব্রিটিশ শাসকদের মধ্যে এতটাই আতঙ্কের সৃষ্টি করেছিল যে তারা বুঝতে পারছিল শুধুমাত্র সামরিক বলপ্রয়োগের মাধ্যমে এই স্বাধীনতাকামী গণবিদ্রোহকে ঠেকিয়ে রাখা যাবে না। যদি ব্রিটিশ শাসনকে চিরস্থায়ী করতে হয় তাহলে ভারতের অভ্যন্তরেই তৈরি করতে হবে এমন এক শক্তিকে যা বিদ্রোহী ও অবাধ্য জনতাকে নিয়ন্ত্রণ করার চেক ভালভ হিসেবে কাজ করবে। অ্যালান অক্টাভিয়াস হিউম ছিলেন একজন ঝানু ব্রিটিশ আমলা। 1885 সালের গোড়ার দিকে তৎকালীন বড়লাট ডাফরিন এবং দুই ভূতপূর্ব বড়লাট লর্ড ডেলহৌসি ও লর্ড রিপন তাকে লন্ডনে ডেকে পাঠিয়ে আলোচনায় বসেন। হিউমের সাথে বিলাতি শিক্ষায় শিক্ষিত ভারতের এক শ্রেণীর রাজভক্ত সমাজ সংস্কারক তথা উদারপন্থী রাজনৈতিক ব্যক্তিবর্গের সুসম্পর্ক ছিল। লন্ডনের উঁচু পর্যায়ের বৈঠকেই হিউমকে পরামর্শ দেওয়া হলো ভারতে জাতীয় স্তরে এমন একটি সংগঠন গড়ে তুলতে যা দৃশ্যত রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে ভারতীয়দের হাতে ক্ষমতার দাবি তুলবে ও আন্দোলন চালাবে। কিন্তু তার আসল লক্ষ্য হবে যাবতীয় হিংসাত্মক ও বিদ্রোহমূলক আন্দোলনে ক্রমাগত জল ঢেলে যাওয়া, অর্থাৎ ব্রিটিশ রাজশক্তিকে উৎখাত করার যে কোনো প্রচেষ্টাকেই ভিতর থেকে রুখে দেওয়া। পরামর্শ মতোই 1885 সালে হিউম সাহেব ভারতের জাতীয় কংগ্রেসের জন্ম দিলেন। হিউমের জীবনীকার স্যার উইলিয়াম ওয়েদারবার্ন লিখেছেন, জাতীয় কংগ্রেস গঠনের আগে 7টি বিশাল খণ্ডে বিভক্ত 30,000-এর বেশি সংবাদপত্রের রিপোর্ট পর্যালোচনা করতে হয়েছিল। যে রিপোর্টগুলির মর্মবস্তু ছিল, আমরা ব্রিটিশ শাসন এক ভয়ঙ্কর বিস্ফোরণের মুখোমুখি দাঁড়িয়ে আছি। সংবাদপত্র গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী আমাদের শাসনাধীনে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত ও মরিয়া নিম্নবর্গের জনতা একটা ভয়ঙ্কর কিছু করবার চেষ্টা করছে এবং অবশ্যই সেটা সশস্ত্র উপায়ে। তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো অল্প সংখ্যক শিক্ষিত শ্রেণীর মানুষও তাদের সঙ্গে রয়েছে যারা এই বিদ্রোহকে জাতীয় স্তরে নিয়ে যেতে সক্ষম। সুতরাং হিউমের নিজের ভাষায়, আমাদের নিজেদেরই তৈরি করা পরিস্থিতির কারণেই বিরাট শক্তিসম্পন্ন আসন্ন ধূমায়িত বিদ্রোহের শক্তিকে নিয়ন্ত্রিতভাবে নির্গত করার জন্য একটি সেফটি ভালভের প্রয়োজন হয়ে পড়েছে এবং আমাদের কংগ্রেস আন্দোলনের চেয়ে উপযুক্ত সেফটি ভালভ আর কিছুই হতে পারে না। সূত্র: হিউমের জীবনী, স্যার উইলিয়াম ওয়েদারবার্ন, অ্যান্ড্রুজ অ্যান্ড মুখার্জি, দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য কংগ্রেস। প্রসঙ্গত বলে রাখি, এই ভাষ্যটি, এই লেখাটি তৈরি করার জন্য আমাকে প্রচুর গবেষণামূলক কাজ করতে হয়েছে, একটু দীর্ঘ সময় লেগেছে। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের কথায়।
1885 সালে বোম্বেতে কংগ্রেসের প্রথম অধিবেশন বসে। সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি। 1885 থেকে 1905 পর্যন্ত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব হিসেবে যারা উঠে আসেন তারা হলেন বাংলা থেকে উমেশ চন্দ্র ব্যানার্জি, আনন্দমোহন বোস, লালমোহন ঘোষ, A.C. মজুমদার, রাসবিহারী ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং রমেশ চন্দ্র দত্ত। বম্বে থেকে দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তায়েবজি, আপতে, আগারকর, তেলাং, রানাডে, গোপালকৃষ্ণ গোখলে, D.E. ওয়াহা, মালাবাড়ি ও চন্দ্রভারকার। মাদ্রাজ থেকে P.R. নাইডু, সুব্রমণ্য আয়ার, আনন্দ চারুলু ও বীর রাঘবাচারিয়ার। এছাড়া অন্যান্য জায়গার প্রতিনিধিত্ব করেন কেশব পিল্লাই, পণ্ডিত মদন মোহন মালব্যা, পণ্ডিত ধার। এছাড়া ছিলেন ব্রিটিশ রাজনৈতিক হিসেবে ওয়েডারবার্ন, হেনরি কটন এবং প্রতিষ্ঠাতা ও প্রধান মন্ত্রণাদাতা হিসেবে স্বয়ং হিউম সাহেব। জাতীয় কংগ্রেসের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় 1895 সালের সভাপতি সুরেন্দ্রনাথ ব্যানার্জির অভিভাষণ থেকে। কি বলছেন সেখানে? প্রেরণা ও দিশা পাবার জন্য আমরা তাকিয়ে থাকি ইংল্যান্ডের দিকে। ইংল্যান্ড থেকেই আসবে সেই রাজকীয় নির্দেশ যা আমাদের জনসাধারণকে রাজনৈতিক কর্তব্য সম্পাদনের পথ দেখাবে। ইংরেজদের ন্যায় বিচার ও মহানুভবতার প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে। আমাদের অসীম আস্থা রয়েছে সব পার্লামেন্টের জননী স্বরূপা ব্রিটিশ হাউস অফ কমন্স নামক স্বাধীনতা প্রেমী প্রবৃত্তির ধারক বাহক সেই মহত্তম ও বিশ্বসেরা প্রতিনিধি সভার প্রতি, যেখানে উপবিষ্ট রয়েছেন সেই সব ভূখণ্ডের প্রতিনিধিরা যারা রাজকীয় আশীর্বাদ ধন্য। ইংরেজরা সেখানেই তাদের পতাকা উড্ডীন করেছেন এবং সরকার কায়েম করেছেন। সেখানেই তারা এই প্রতিনিধিত্বমূলক মডেল গঠন করেছেন। সূত্র সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ভাষণ ও রচনা সংকলন। এবার দেখা যাক আর এক মহারথী কি বলছেন। ভারতবর্ষের জনগণ হঠাৎ পরিবর্তন ও বিপ্লবে বিশ্বাস করেন না। তারা নতুন সংবিধানও চান না। তারা বর্তমান সরকারকেই শক্তিশালী করতে চান, যাতে তা জনগণের আরো কাছাকাছি আসে। তারা স্টেট কাউন্সিলের সচিবালয়ে কিছু ভারতীয় সদস্যদের আসীন দেখতে চান মহামান্য বড়লাটের মন্ত্রণা পরিষদেও যারা ভারতীয় কৃষি ও শিল্পের প্রতিনিধিত্ব করবেন। তারা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রশ্নে আলোচনায় অংশ নিয়ে ভারতীয় জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতে চান। সূত্র রমেশ চন্দ্র দত্ত, ইকোনমিক হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল, 1901। জাতীয় কংগ্রেসের এই নেতা ছিলেন ডাকসাইটে ICS এবং ব্রিটিশের পেটোয়া ঐতিহাসিক তথা অর্থনীতিবিদ। এইরকম মূল্যবান রত্নরাই জাতীয় কংগ্রেসের মাধ্যমে ভারতীয় জনগণের স্বাধীনতা সংগ্রামের ঠিকাদারি নিয়েছিলেন। 1886 সালে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতির ভাষণে দাদাভাই নওরোজি বলেছিলেন, এই কংগ্রেস কি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশদ্রোহী ও বিদ্রোহীদের জন্ম দেবার সূতিকাগার? সমস্বরে চিৎকার, না না। তাহলে কি এটা সরকারের স্থায়িত্বের ভিতের উপর আরো একটি প্রস্তর স্থাপন করার উদ্যোগ? সমস্বরে চিৎকার, হ্যাঁ হ্যাঁ। একটাই উত্তর হতে পারে, আর সেটা আপনারা নিজেরাই দিয়েছেন। কারণ আমরা খুব ভালো করে বুঝি যে আমাদের উপর অকাতরে আশীর্বাদ বর্ষিত হয়ে চলেছে, আর তার সবচেয়ে বড় প্রমাণ এই অধিবেশন। তৎকালীন কংগ্রেস নেতৃত্বের দেশপ্রেমের আর একটা চমৎকার নমুনা পেশ করা যেতে পারে 1904 সালের শেষ দিকে কংগ্রেসের বম্বে অধিবেশনে গাওয়া উদ্বোধনী সঙ্গীত। কি আছে সেই সঙ্গীতে? অনৈক্য ও বিচ্ছিন্নতা ভারতের সর্বনাশের কারণ, এসো ফিরিয়ে দিতে তাকে তার অতীতের গৌরব।
আমরা তাকে উন্নত করি ব্রিটিশের কৃপায়। উজাড় করে ঢালো তোমাদের সম্পদ আর শিল্প সংস্থা, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক মহান রাজা এডওয়ার্ডের গরিমা। অথবা স্মরণ করা যাক 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সমাপ্তিকালে নেওয়া শপথ বাক্য, যেখানে বলা হয়েছিল, আমাদের লক্ষ্য হলো সাম্রাজ্যের ছত্রছায়ায় স্বরাজ অর্জন, আর তা অর্জিত হবে সম্পূর্ণভাবে সাংবিধানিক পথে। কংগ্রেসের সদস্য হবার আগে এই শপথ বাক্যে সই করা প্রত্যেকের কর্তব্য। সূত্র সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এ নেশন ইন মেকিং, পৃষ্ঠা 236। ভারতবর্ষের প্রথম বিপ্লব প্রচেষ্টা। এই বিপ্লব প্রচেষ্টার বিরুদ্ধে মির্জাফরের ভূমিকায় নেমেছিল জাতীয় কংগ্রেস। প্রথম বিশ্বযুদ্ধ দুই ভারতকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল। একদিকে বিপ্লবী ভারত, অন্যদিকে রাজসেবক কংগ্রেসের নেতৃত্বে কাপুরুষ ভারত। মহাযুদ্ধের সুযোগ নিয়ে দেশের ভিতরে এবং বাইরে বিপ্লবীরা অভ্যুত্থানের মাধ্যমে দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত করার এক মহতী প্রচেষ্টা চালাচ্ছিলেন। এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় আত্মগোপন করে থাকা প্রবাসী বিপ্লবীরা এই উদ্যোগে প্রধান ভূমিকা নিলেন। বাংলার বিপ্লবী গোষ্ঠীগুলি যতীন্দ্রনাথ মুখার্জি অর্থাৎ বাঘা যতীনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা গ্রহণ করল। ফ্রান্সে মাদাম ক্যামা ও তার এক সহযোগী ব্রিটিশ রাজের ভারতীয় সিপাহীদের মধ্যে বিদ্রোহ জাগাবার চেষ্টা করায় ফরাসি সরকার তাদের অন্তরীণ করে রাখে এবং ব্রিটিশ ভারতের সরকার লাহোর ও মিরাটের এই দুই রেজিমেন্টকে ভারতে ফিরিয়ে আনে। জার্মানির রাজধানী বার্লিনে বীরেন্দ্রনাথ চ্যাটার্জি, ভূপেন্দ্রনাথ দত্ত মানে স্বামী বিবেকানন্দের ছোট ভাই, ও অন্যান্য বিপ্লবীরা ভারতীয় স্বাধীনতা কমিটি গঠন করলেন। তাদের সঙ্গে যোগ দিলেন প্রখ্যাত বিপ্লবী মোহাম্মদ বরকতুল্লাহ, হরদয়াল ও তারকনাথ দাস। তারা ব্রিটিশের শত্রু জার্মান সরকারের সাথে যোগাযোগ করে ভারতের স্বাধীনতা যুদ্ধের জন্য অস্ত্র ও অর্থের প্রতিশ্রুতি আদায় করলেন। জার্মান সরকার তাদের কনসুলেট ও দূতাবাসগুলিকে নির্দেশও পাঠালো ভারতীয় বিপ্লবীদের সাহায্য করার জন্য। শরৎচন্দ্র তার বিখ্যাত পথের দাবি উপন্যাসে এইসব তথ্যই ব্যবহার করেছিলেন। আমেরিকা ও কানাডার প্রবাসী ভারতীয় বিপ্লবীদের সংগঠন গদর পার্টি তার সদস্যদের অবিলম্বে দেশে ফিরে গিয়ে আসন্ন বিপ্লবী অভ্যুত্থানের প্রস্তুতি নিতে নির্দেশ দিল। যদিও দেশে ফেরার সময় অনেক বিপ্লবী ব্রিটিশ গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়ে যান। অনেকে আবার গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করেন এবং রাসবিহারী বসু, কর্তার সিং, শচীন সান্যাল ও বিষ্ণু গণেশ পিংলের মতো বিপ্লবীরা সেনা ক্যান্টনমেন্টগুলিতে ঘুরে ঘুরে গোপনে ভারতীয় সিপাহীদের বিদ্রোহের জন্য প্রস্তুত করতে লাগলেন। এমনকি সেনা বিদ্রোহের আয়োজন চলল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে শুরু করে বর্মার ক্যান্টনমেন্টগুলিতেও। দূর প্রাচ্য ও এশিয়ায় কর্মরত ভারতীয় সিপাহীদের সঙ্গে সাংহাই, হংকং, সিঙ্গাপুর ও পেনাংয়ে অবস্থানকারী বিপ্লবীরা যোগাযোগ স্থাপন করল। এমনকি মধ্যপ্রাচ্যের শুধু মেসোপটেমিয়া, বর্তমান ইরাক, ইরান ও অন্যত্র ভারতের স্বাধীনতা কমিটির বিপ্লবীরা সেখানকার ভারতীয় সিপাহীদের বিদ্রোহে যোগ দিতে রাজি করালেন। 1915 সালের 1 ডিসেম্বর কাবুলে অস্থায়ী স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করা হলো এবং পরিকল্পনা করা হলো উত্তর পূর্বাঞ্চলের পাঠান উপজাতিদের সংগঠিত করে একটি বাহিনী তৈরি করে ভারতকে মুক্ত করার জন্য পাঠানো হবে। লাহোরে সেনা বিদ্রোহের দিন স্থির হয় 21 ফেব্রুয়ারি 1915, কিন্তু ব্রিটিশ গুপ্তচররা আগেই খবর পেয়ে যাওয়ায় বিদ্রোহ স্থগিত হয়ে যায়। অনেকেই ধরা পড়ে যান ও কোর্ট মার্শাল হয়।
শচীন সান্যাল ধরা পড়েন ও তার যাবজ্জীবন দ্বীপান্তর হয়। রাসবিহারী বসু জাপানে পালাতে সক্ষম হন। সিঙ্গাপুর, মালয়, রেঙ্গুন এবং মান্দালয় প্রভৃতি স্থানে একে একে অভ্যুত্থান ব্যর্থ হয়। যদিও কয়েক জায়গায় অভ্যুত্থান প্রায় সফল হবার পথে, সেগুলিকে দমন করা হয়। জার্মান জাহাজে পাঠানো অস্ত্র ধরা পড়ে যাওয়ায় বাংলার বিপ্লব প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায়। বাংলায় প্রায় 1200 বিপ্লবী গ্রেপ্তার হয়ে যান। যতীন মুখার্জি ও তার সহযোদ্ধারা বুড়িবালামের তীরে বীরের মতো গেরিলা যুদ্ধ চালিয়ে শহীদ হন। স্বাধীনতার লক্ষ্যে সংগঠিত এই বিরাট বিপ্লবী উদ্যোগ ব্যর্থ হলেও হাজার হাজার বিপ্লবী ও সৈনিকের ফাঁসি, যাবজ্জীবন, কারাদণ্ড ও দ্বীপান্তর ভারতীয় জনগণের মধ্যে বিপুল প্রভাব বিস্তার করে। শরৎচন্দ্রের মতো লেখক কংগ্রেসী হয়েও তার যাবতীয় বিপ্লবী আবেগ উজাড় করে দেন তার পথের দাবি উপন্যাসে। এটি জনমানসে এতটাই ছাপ ফেলে যে ব্রিটিশ রাজশক্তি বইটিকে বেআইনি ঘোষণা করে সমস্ত কপি বাজেয়াপ্ত করে নেয়। বিদ্রোহ ও অভ্যুত্থানের সমস্ত সম্ভাবনাকে বিনষ্ট করার উদ্দেশ্যে এই সময় ব্রিটিশ রাজশক্তি নিষ্ঠুরতম ও পাশবিক শক্তি প্রয়োগ করে এবং কুখ্যাত সব কালাকানুন পাশ করে ব্যাপক জনসাধারণের উপর অত্যাচারের বন্যা বইয়ে দেয়। এই সময়েই তৈরি হয় ভারত রক্ষা আইন, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, যার ফলে শুধুমাত্র নিছক সন্দেহের বশেই যে কোনো ব্যক্তিকে নিয়ে যা খুশি করা যাবে। গোখলে ও অন্যান্য কংগ্রেস নেতাদের সোৎসাহ সম্মতি নিয়েই কেন্দ্রীয় সংসদে এই আইন পাশ করা হয়। সারা দেশের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত জনগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করার জন্য জীবনকে বাজি রেখে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন, তখন ভারতের সামন্ত ভূস্বামী শ্রেণী, দালাল বুর্জোয়া শ্রেণী ও তাদের রাজনৈতিক প্রতিনিধি ভারতের জাতীয় কংগ্রেস তাদের রাজভক্তির প্রমাণ দেখাতে মরিয়া হয়ে উঠেছিল। তারা যুদ্ধ চলাকালীন প্রতিটি অধিবেশনেই ঘটা করে বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছিল যে তারা সাম্রাজ্যবাদী যুদ্ধে ব্রিটিশ রাজশক্তিকে যে কোনো মূল্যে পূর্ণ সমর্থন জানাতে ও সর্বরকমের সহযোগিতা করতে সদা প্রস্তুত। 1916 সালের 1 মে বাল গঙ্গাধর তিলক বেলজিয়াম থেকে তার বিখ্যাত হোম রুল ভাষণে বললেন, এই ব্যাপারে বিতর্কের কোনো অবকাশ নেই যে আমরা আমাদের কল্যাণ সাধন করতে পারি একমাত্র ইংরেজদের শাসনাধীনেই। ইংরেজদেরই তদারকিতে, ইংরেজদেরই সাহায্য ও সহানুভূতির দ্বারা, তাদের উদ্বিগ্নতা মাখানো প্রযত্ন এবং তাদের উচ্চ ভাবধারার মাধ্যমে। সূত্র তিলক বক্তৃতা ও রচনা সংকলন। গান্ধীজি তার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই 1915 সালের 31 মার্চ কলকাতায় এক প্রকাশ্য জনসভায় জনতাকে উদ্দেশ্য করে জানালেন, আপনারা বিপ্লবী যুবকদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না। মনে রাখবেন যে এরা হলো দেশের শত্রু এবং নিজেদেরও শত্রু। আর ঘোষণা করলেন যে এরা যদি দেশকে এমন সন্ত্রাস কবলিত করে রাখে তবে আমি নিজে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। গান্ধী রচনাবলী 13 খণ্ড 46 পৃষ্ঠা। 1916 সালের 4 ফেব্রুয়ারি গান্ধীজি আবার বললেন, আমি ভারতকে সব রকমের অবিশ্বাসের বাতাবরণ থেকে মুক্ত করতে চাই। যদি আমরা লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে আমাদের এমন একটা সাম্রাজ্য চাই যেখানে পারস্পরিক ভালোবাসা ও আস্থাই হবে ভিত্তি। 1917 সালের 7 জুলাই বড়লাটের ব্যক্তিগত সচিবকে এক চিঠিতে লিখলেন, এই রোগের অর্থাৎ বিপ্লবী হিংসার
প্রসার আটকানোটাই আমার জীবনের ব্রত, এবং এ যাবৎ তা যতটাই প্রসার লাভ করুক না কেন তাকে উৎখাত করব। সূত্র গান্ধী রচনাবলী, 13 খণ্ড, পৃষ্ঠা 465। 1918 29 এপ্রিল আবার বড়লাটকে চিঠি লিখলেন, আমি যদি আমার দেশবাসীকে তাদের পদক্ষেপগুলির পর্যালোচনা করতে বলি তাহলে বলবো এই যুদ্ধের সময়ে কংগ্রেসের নেওয়া সমস্ত প্রস্তাব প্রত্যাহার করে নিতে এবং স্বরাজ বা দায়িত্বশীল সরকারের আওয়াজ প্রচার না করতে। আমি ভারতবাসীর কাছে আবেদন জানাবো তাদের প্রতিটি সক্ষম সন্তানকে সাম্রাজ্যের এই সংকটকালে আত্মবলিদানের জন্য প্রস্তুত হতে। সূত্র ওই, পৃষ্ঠা 378। বাস্তবে গান্ধীজির অহিংস আন্দোলনের দোসর বল্লভভাই প্যাটেল, বাবু রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহরু ও জওহরলাল নেহরু প্রভৃতি নেতারা প্রকাশ্য উদ্যোগ নিয়েছিলেন দুনিয়াকে ভাগবাটোয়ারা করে নেবার উদ্দেশ্যে আয়োজিত হিংস্র বিশ্বযুদ্ধে ব্রিটিশ রাজের জন্য সৈন্য সংগ্রহ করতে। দেশের বিভিন্ন শহরে এই উদ্দেশ্যে তারা কমিটিও তৈরি করেছিলেন, কিন্তু তাদের আবেদনে তেমন কেউ সাড়া দেননি। বরং যুব সমাজ প্রশ্ন তুলেছিল, ভারতীয়দের হিংসার নিন্দা করব আর ব্রিটিশদের হিংসাকে মদত দেব, এটা কি করে হয়? প্রথম মহাযুদ্ধ শেষ হবার পরে 1920 সালে কংগ্রেসের নাগপুর অধিবেশনে আইনি ও শান্তিপূর্ণ পথে স্বরাজ অর্জনের ঘোষণা করা হয়। 1921 সালের ডিসেম্বর মাসে আহমেদাবাদ অধিবেশনে হযরত মোহানি সমস্ত বিদেশি নিয়ন্ত্রণহীন পূর্ণ স্বরাজের প্রস্তাব নিয়ে এলে গান্ধীজি তার তীব্র বিরোধিতা করেন এবং তার সমর্থকদের বলেন এই প্রস্তাব ছুঁড়ে ফেলে দিতে। আসলে স্বাধীনতা আন্দোলনের লক্ষ্য নিয়ে কংগ্রেসের মধ্যে এই লড়াই শুরু হয়েছিল, যদিও গান্ধীর বিরোধীরা সংখ্যালঘুই ছিলেন। জওহরলাল নেহরুও অন্তত প্রকাশ্যে গান্ধীর মতকে সমর্থন করতে পারছিলেন না। তাই 1927 সালে মাদ্রাজ অধিবেশনে নেহরু হযরত মোহানির ভাষার একটু পরিবর্তন করে ভারতীয় জনগণের পূর্ণ জাতীয় স্বাধীনতার প্রস্তাব পাশ করলেন। গান্ধীজি তখন ইয়ং ইন্ডিয়া কাগজে রেগে মেগে লিখলেন, তাড়াহুড়ো করে এবং ভাবনা চিন্তা না করেই এই প্রস্তাব পাশ করা হয়েছে, এতে আমাদের তীব্রতাই প্রকাশ পেয়েছে। আমরা সমালোচকদের হাসির খোরাক হয়েছি এবং বিরোধীদের প্রত্যাখ্যানকে আমন্ত্রণ করে এনেছি। সূত্র গান্ধী রচনাবলী, 35 খণ্ড, পৃষ্ঠা 438। 1928 কলকাতা অধিবেশনে লক্ষ্য পাল্টে হলো ডোমিনিয়ন স্ট্যাটাস। কিন্তু 1929-এর 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেও যখন ব্রিটিশ রাজের কাছ থেকে সামান্যতম কোনো সাড়াও পাওয়া গেল না, তখন চরমপন্থীদের প্রচন্ড চাপে লাহোর অধিবেশনে আবার পূর্ণ স্বরাজের লক্ষ্য ঘোষিত হলো। যদিও কংগ্রেসের অনেক নেতাই বুঝতে পেরেছিলেন যে এই প্রস্তাব আসলে এক চমক ছাড়া আর কিছুই না। এই প্রস্তাব পাশের বড়জোর এক সপ্তাহের মধ্যেই কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরুকে 1930-এর 7 জানুয়ারি এক চিঠিতে মিস্টার সত্যমূর্তি লিখলেন, সম্প্রতি প্রকাশিত এক বিবৃতি থেকে বাস্তবে বোঝাই যাচ্ছে যে স্বাধীনতার এই ঘোষণা হচ্ছে শুধুই লোক দেখানো। আসলে এর উদ্দেশ্য হলো বড়লাটের গোলটেবিল বৈঠকে যোগ দেওয়া এবং ডোমিনিয়ন স্ট্যাটাস মেনে নেওয়া। সূত্র নেহরু নির্বাচিত রচনাবলী, 4th খণ্ড, পৃষ্ঠা 206। বড়লাট লর্ড আরউইনকে লেখা এক চিঠিতে গান্ধীজি আশ্বস্ত করেন যে স্বাধীনতার প্রস্তাবে ভয়ের কোনো ব্যাপার নেই। ওই চিঠিতে তিনি 11 দফা দাবির কথা লেখেন এবং পরবর্তীকালে ওই 11 দফা দাবিকে স্বাধীনতার সারমর্ম বলে উল্লেখ করেছিলেন।
আসলে কংগ্রেসের শীর্ষ নেতারা চেয়েছিলেন, যা চেয়েছিলেন তা স্বাধীনতা ছিল না। তিনি চেয়েছিলেন দালাল বুর্জোয়াদের হয়ে কিছু বাড়তি সুযোগ সুবিধা। 1931 সালের 6 মার্চ গান্ধী আরউইন চুক্তি সই হওয়ার পরে গান্ধী সাংবাদিকদের কাছে বলেন, সাম্রাজ্যের ব্যাপারটা আর নেই, এটা এখন কমনওয়েলথে বদলে গেছে এবং কমনওয়েলথের মধ্যে স্বরাজ অবশ্যই সম্ভব। লাহোর কংগ্রেসে আমি তো স্পষ্টই বলেছিলাম যে স্বাধীনতা মানে ব্রিটিশ সম্পর্ক থেকে সম্পূর্ণ বিচ্ছেদ নয়। 10 মার্চ 1931 বড়লাট লর্ড আরউইনের একটি লেখায় তার স্বীকৃতিও রয়েছে। কয়েকদিন আগেই আমার সঙ্গে তার দেখা হয় এবং আমি তাকে বলি যে এইভাবে যদি পূর্ণ স্বাধীনতার কথা বলতে থাকেন, যদিও আমি জানতাম তিনি আসলে কি চান, তাহলে ব্রিটিশ জনমতকে বিভ্রান্ত ও হতাশ করবে, যার থেকে এমন একটা মতামত স্বাভাবিকভাবেই পরিণতি পাবে যে তার লক্ষ্য হলো সাম্রাজ্যের ভাঙন। যদিও তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে ব্যাপারটা মোটেও তা নয়। সূত্র আরউইন রচনা সংগ্রহ, 27 খণ্ড। কংগ্রেসের করাচি অধিবেশনে গান্ধীজিকে লন্ডনের আসন্ন গোলটেবিল বৈঠকের জন্য একমাত্র প্রতিনিধি হিসাবে মনোনীত করা হয়। এই বৈঠকের আলোচ্য বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে গান্ধীজির অন্যতম সহযোগী হিন্দুত্ববাদী নেতা বল্লভভাই প্যাটেল বলেন, এই স্বাধীনতার অর্থ এটা নয় বা এটা বোঝাতে চাওয়া হয়নি যে অভব্যের মতো ব্রিটিশ বা অন্য যে কোনো শক্তির সঙ্গে সম্পর্ককে প্রত্যাখ্যান করা হবে। যদি আলোচনা ও চুক্তির মাধ্যমে ভারতকে স্বাধীনতা অর্জন করতে হয়, তাহলে এটা ধরে নেওয়া সঙ্গত হবে যে ব্রিটিশের সাথে সহাবস্থান থাকবেই। আমি বিশ্বাস করি যে গান্ধীজির 11 দফাই হলো স্বাধীনতার শ্বাস। সূত্র এনসাইক্লোপিডিয়া, 10ম খণ্ড, বল্লভভাই প্যাটেল, পৃষ্ঠা 136 থেকে 141, 136 ও 141। 1931-এর 15ই সেপ্টেম্বর লন্ডনে গোলটেবিল বৈঠকের ফেডারেল কাঠামো কমিটিতে ভারতের একমাত্র প্রতিনিধি হিসাবে গান্ধীজি বললেন, গান্ধীজি একমাত্র প্রতিনিধি, খেয়াল রাখবেন, পরে আসছে এই প্রসঙ্গে। গান্ধীজি বললেন তার আকাঙ্ক্ষা হলো কমনওয়েলথের একজন নাগরিক হওয়া এবং তিনি চান ভারত ও ব্রিটেনের অবিচ্ছেদ্য অংশীদারিত্ব। এই বৈঠকেই বর্ধিত অধিবেশনে বললেন, আমি ইংল্যান্ড ও ভারতের বন্ধনকে ভাঙতে চাই না। সূত্র গান্ধী রচনাবলী, 18 খণ্ড। 1931-এর 13ই অক্টোবর গোলটেবিল বৈঠকের দ্বিতীয় দফার শেষে লন্ডনের ভারতীয় ছাত্রদের এক সমাবেশে গান্ধীজিকে প্রশ্ন করা হয়, সমান সমান অংশীদারিত্বের ভিত্তিতে ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হওয়া সম্পর্কে। ছাত্ররা প্রশ্ন করেন, স্বাধীন বলতে আপনি কি বড়লাটের অস্তিত্ব মানবেন? স্বাধীন ভারতে কি আপনি বড়লাটের অস্তিত্ব মানবেন? গান্ধীজি জবাব দেন, বড়লাট থাকবেন কিনা সেটা উভয় পক্ষ বসে স্থির করবেন, তবে আমার দিক থেকে বলতে পারি বড়লাট না থাকলেও ব্রিটিশের প্রতিনিধি থাকবেন, কারণ ব্রিটিশদের সাথে আমাদের স্বার্থ এত রকম ভাবে জড়িয়ে রয়েছে, ব্যক্তিগতভাবে আমি চাই না সেগুলো ধ্বংস হয়ে যাক, এবং সেই সব স্বার্থকে রক্ষা করতে গিয়ে এমনও হতে পারে যে আমাদের সেনাবাহিনীর মধ্যে ব্রিটিশ সেনা ও অফিসারদের রাখতে হলো। তখন সম্ভবত আমি কথা বলবো না যে না, কোনো ব্রিটিশ প্রতিনিধির দরকার নেই। সূত্র গান্ধী রচনাবলী, ওই 18 খণ্ড। 1939-এর 1 এপ্রিল গাই ওয়েন্ট নামে এক সাংবাদিককে, যিনি পরবর্তীকালে দিল্লিতে বিদেশ মন্ত্রকের সাথে যুক্ত হন, এই গাই ওয়েন্টকে এক সাক্ষাৎকারে গান্ধীজি বলেছিলেন, আমরা পুরোপুরি স্বাধীন হতে পারি না, সেক্ষেত্রে আমরা কুয়োর ব্যাঙ হয়ে পড়ব, আর তাই আমি চাই
সারা বিশ্বের বন্ধুত্ব। সুতরাং সমান অংশীদারির ভিত্তিতে স্বাধীনতার কথা বললে আমি চাইব ভারত ব্রিটিশ অংশীদারিত্ব চিরস্থায়ী হোক। সূত্র জি.ডি. বিড়লা, বাপু, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 269। বলে রাখা দরকার, জি.ডি. বিড়লা, যিনি গান্ধীজির মেন্টর ছিলেন, অর্থনৈতিক এবং রাজনৈতিক, তিনি গান্ধীজিকে বাপু বলে ডাকতেন। হ্যাঁ, গান্ধীজির স্বাধীন ভারতের ধারণাটি ছিল এমনই একটা ভারত যেখানে সেনাবাহিনীতে ব্রিটিশ সেনা ও অফিসাররা থাকবে, যেখানে ব্রিটিশ প্রতিনিধি থাকবেন, তা তার নাম বড়লাটি হোক কিংবা গভর্নর জেনারেল। জাতীয় কংগ্রেসেরও লক্ষ্য ছিল এই ধরনের স্বাধীন ভারত। এতক্ষণ আমরা দেখালাম যে যারা বাহুবলে স্বাধীনতা অর্জন করে সমস্ত ঔপনিবেশিক বন্ধন ছিন্ন করার চেষ্টা করেছে, তাদেরকে তিনি কুয়োর ব্যাঙ বলে উপহাস করেছেন। সম্ভবত চীনের সশস্ত্র জাতীয় মুক্তি আন্দোলনকে বোঝাতে চেয়েছেন, কিন্তু তার সমান অংশীদারিত্বের তত্ত্ব কি নিছক ঝগবাজি হয়ে দাঁড়ায় না, যেখানে এক পক্ষ হলো প্রবল প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং অন্য পক্ষ হলো দরিদ্র এবং অর্থনৈতিক, সামাজিক, সামরিক সব দিক থেকে চূড়ান্তভাবে পিছিয়ে থাকা ভারত। আসলে ব্রিটিশ কমনওয়েলথের মধ্যে সমান অংশীদারিত্বের তত্ত্বটি গান্ধীজির নিজের উদ্ভাবিত তত্ত্ব মোটেই নয়, ওটা ছিল ব্রিটিশ প্রভুদের গেলানো তোতার বুলি। কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রতিনিধি হিসাবে এম.এন. রায় প্রথম এটি ফাঁস করে দেন 1922 সালের 1 ডিসেম্বর। এই তারিখে অ্যাডভান্স গার্ড পত্রিকায় তিনি লেখেন, ব্রিটিশ কমনওয়েলথের অধীনে সমান অংশীদারিত্বের তত্ত্ব হচ্ছে সাম্রাজ্যবাদীদের সাজানো তত্ত্ব। আমাদের সমাজের একেবারে উঁচুতলা শ্রেণী একমাত্র এর থেকে সান্ত্বনা খুঁজে পাবে, কারণ এই তত্ত্বের পিছনে ধান্দাটি হলো দেশীয় সামন্ত ভূস্বামী শ্রেণী ও বৃহৎ পুঁজিপতি শ্রেণীর জন্য কিছু সুযোগ সুবিধা আদায় করা এবং দেশের শাসন শোষণ ক্ষমতার একটা ছোট্ট শরিকের আসন পাকা করা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ৭৮ বছর বাদেও সেই একই ট্র্যাডিশন চলছে। ভারতের আদানি আম্বানির মতো দালাল বুর্জোয়ারা তারা পিছন থেকে ভারত শাসন করছে এবং আরো পিছন থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করছে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো। এটা প্রমাণিত সত্য যে স্বাধীনতার নামে জাতীয় কংগ্রেসের নেতারা যতই নাটক করে থাকুন বা নতুন নতুন কথার জাল বুনে থাকুন, প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই কোন ধরনের স্বাধীনতা আসতে চলেছে সে ব্যাপারে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও কংগ্রেস নেতৃত্ব উভয় পক্ষই নিশ্চিত হয়ে গিয়েছিল। 1947 সালের 15ই আগস্ট পর্যন্ত বাকি ঘটনাবলী প্রায় অনেকটাই সাজানো চিত্রনাট্য। ব্রিটিশ কমনওয়েলথের অধীনে ডোমিনিয়ন স্ট্যাটাস কথাটির অর্থ হলো ব্রিটিশ ঔপনিবেশিক সাম্রাজ্যের অধীনে একটি প্রজা রাষ্ট্র, যা নানা শর্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বার্থের সঙ্গে জড়িয়ে থাকবে এবং চুক্তির শর্তাবলী অনুযায়ী দীর্ঘস্থায়ী বন্ধনে আবদ্ধ থাকবে এবং চুক্তি ভঙ্গ করতে পারবে না। চুক্তির শর্ত অনুযায়ী ভারত আজও ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে একটি প্রজা রাষ্ট্র। ভারতের মতো যেসব রাষ্ট্র ব্রিটিশ কমনওয়েলথের সদস্য, সেসব দেশে ব্রিটেনের এম্বাসি বা দূতাবাস নেই, আছে কনসুলেট। এছাড়া ব্রিটেন কোনো যুদ্ধে জড়িয়ে পড়লে সেখানে নিঃশর্ত সমর্থন করতে হবে, সামরিক ঘাঁটি বানাতে দিতে ও যৌথ সামরিক মহড়া ও সামরিক চুক্তিতে অগ্রাধিকার দিতে হবে, ইত্যাদি আরো অনেক বন্ধনে আমরা আজও
আবদ্ধ। পূর্ণ স্বরাজের চটকদারি স্লোগানের আড়ালে যে ডোমিনিয়ন বা প্রজারাষ্ট্রের ভবিষ্যৎ চেহারা তৈরি হচ্ছিল তা গান্ধীজির নিজের বিবৃতি থেকেই স্পষ্ট হয়ে যায়। 1936 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি নিউ ইয়র্ক টাইমসের সংবাদদাতাকে বলেন, এই স্বাধীনতা ডোমিনিয়ন স্ট্যাটাসের থেকে আলাদা কিছু হবার প্রয়োজন নেই। যদি ব্রিটিশ রাজনীতিবিদরা ভারতের ব্যাপারে ডোমিনিয়ন স্ট্যাটাস শব্দটিকে অন্য কোন শব্দের চেয়ে বেশি উপযুক্ত মনে করেন, যা এই সম্মানজনক চুক্তিটিকে ব্যাখ্যা করতে পারে, তাহলে আমি ঝগড়া করতে যাব না। সূত্র জি.ডি. বিড়লা, বাপু, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 363। তেন্ডুলকর, মহাত্মা, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 138। ওই বছরেই 16 ডিসেম্বর হরিজন পত্রিকায় গান্ধীজি লিখলেন, আমার এক বন্ধুকে আমি বলেছি যে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয়, যদি আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয় আমি তা গ্রহণ করব এবং আশা করি দেশবাসী আমার সঙ্গেই থাকবেন। ঘটনা হলো, সাম্প্রদায়িক বিভাজনের ভিত্তিতে ভারতকে দুটুকরো করে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়ন সৃষ্টি করার যে মাউন্টব্যাটেন পরিকল্পনা রূপায়িত করা হয়েছিল, 1946-এর ডিসেম্বরের শেষ দিকে অথবা 1947-এর জানুয়ারির প্রথম দিকে তার রূপরেখা তৈরি করেছিলেন ভিপি মেনন ও বল্লভভাই প্যাটেল। মাউন্টব্যাটেন পরিকল্পনা কার্যকর হওয়ায় গান্ধীজি উইনস্টন চার্চিলের মতোই খুশি হয়েছিলেন। তিনি স্বয়ং মাউন্টব্যাটেনকে জানান যে এমনকি যুদ্ধের সময়ও তিনি জানান দিয়েছিলেন যে তিনি এর অর্থাৎ ডোমিনিয়ন স্ট্যাটাসের বিরুদ্ধে নন, এবং তার কথার সত্যতা প্রমাণের জন্য বড়লাটকে হরিজন পত্রিকার একটি কাটিংও পাঠিয়ে দেন। সূত্র ভিপি মেনন, ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া, পৃষ্ঠা 358-59, ট্রান্সফার অফ পাওয়ার ডকুমেন্টস, দশম খণ্ড, পৃষ্ঠা 945, ওই 11 খণ্ড, পৃষ্ঠা 132।